2025 সালের শেষ লগ্নে দাঁড়িয়ে নমস্কার, আমি প্রিয়দর্শিনী। একটা বছর পেরোলো, কিন্তু এই সময়ের প্রগতি হলো কি? ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রতিহিংসা, সম্পূর্ণরূপে তাদের প্রশাসনিক ব্যর্থতা এবং গণতন্ত্রের ওপর লাগাতার আক্রমণে আমরা এই 2025-এ দাঁড়িয়ে ক্যালেন্ডারের পাতা তো একটা পাল্টালাম, কিন্তু প্রায় 100 বছর পেছনে চলে গেলাম। প্রগতি তো হলো না, আমরা পশ্চাৎগমন করলাম। আসুন দেখে নেওয়া যাক 2025-এর একটি সংক্ষিপ্ত রিক্যাপ। জানুয়ারি মাস নতুন বছরের প্রথম মাস। এক রাশ আশা ভরসা নিয়ে, নবসূর্যোদয়ের আশা নিয়ে মানুষ তার নতুন বছর শুরু করলো, কিন্তু কি পেল? উত্তরপ্রদেশ যোগীরাজ্য ডবল ইঞ্জিন সরকারে মহাকুম্ভ। লাখো লাখো মানুষ পদপৃষ্ঠ হয়ে মৃত, সম্পূর্ণ অব্যবস্থা এবং প্রশাসনিক ব্যর্থতা। কতজন পুণ্যার্থী মারা গেলেন, কতজন হিন্দু পুণ্যার্থী মারা গেলেন, কতজন বাঙালি মারা গেলেন। 12 মাস কেটে গেল, আজ পর্যন্ত সরকার কোনো পরিসংখ্যান পাবলিশ করলেন না। এবার আসি ফেব্রুয়ারি মাসে। 200 বছর ধরে যেই ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষকে শুষে খেয়েছে, তাদের যে পন্থা ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো, তারই প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম পশ্চিমবঙ্গের বিধানসভায়। ভারতীয় জনতা পার্টির বিধায়ক শিখা চ্যাটার্জি বললেন যে উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা একটি রাজ্য করে দিতে হবে, অর্থাৎ বাংলা ভাগের আবারও আরেকটি চক্রান্ত। তার সাথে সাথে আমরা দেখলাম ভারতবর্ষের বাজেট বাংলার পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ বিহারকে উজাড় করে দিয়ে দেওয়া হলো সবকিছু। কেন? কারণ নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের যে নড়বড়ে চেয়ার, সেই চেয়ারের তো একটা পায়া নীতিশ কুমার। মাস মার্চ, যে ঘটনা নিয়ে বেশ অনেক কটা মাস পরে অন্যান্য দলেরা বেশ ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে তুলে ধরেছিল, সেই ভোট চুরির অপচেষ্টাকে পর্দাফাশ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই মার্চ মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কর্মী সভা থেকে। তিনি কিছু কাগজ হাতে তুলে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে বাংলার পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ভুয়ো ভোটার বাংলায় ঢুকিয়ে বাংলার ন্যায্য ভোটারের নাম বাদ দিয়ে এই ভোট চুরির যে ষড়যন্ত্র কিভাবে গুছিয়ে সাজিয়ে তুলছেন ভারতীয় জনতা পার্টি। তার সাথে সাথেই মার্চ মাসে আমরা দেখলাম এই ভারতবর্ষের অন্যতম মহিলা রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী আমন্ত্রিত হলেন বিশ্ববরেণ্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা রাখতে। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সুদূর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, গর্বে মন ভরে গেল বাংলা তথা বাঙালির। কিন্তু আমরা কি দেখলাম? কিছু বাম, অতিবাম এবং বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী মানুষরা কিভাবে তাকে বাধা দিল, এবং এই ভিডিও ফুটেজ দেখে কি নারকীয় উল্লাসে মেতে উঠল ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা। অর্থাৎ পরোক্ষভাবে আবার প্রত্যক্ষভাবে বাংলা তথা বাঙালিকে বিশ্ব দরবারে কিভাবে কালিমালিপ্ত করা যায় তারই আর এক প্রচেষ্টা। এপ্রিল মাস, আমরা কি দেখলাম? সাধারণ মানুষ জ্বর হলে, মাথা ব্যথা, গা ব্যথা হলে যে ওষুধ খায়, ধরে নিন প্যারাসিটামল, সেই ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হলো প্রায় 20-25 টাকা করে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম ভারতীয় জনতা পার্টি শাসিত কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিল। তার সাথে সাথে এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পেলেন সবচেয়ে বড় উপহার। দীঘায় একটি সুবৃহৎ জগন্নাথ মন্দির এবং পর্যটন কেন্দ্র। কার মস্তিষ্ক প্রসূত? শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভারতীয় জনতা পার্টি তো হিন্দু ধর্মের একছত্র মালিকানা নিয়ে বসে আছে। তারা শুরু করলেন লাগাতার কুৎসা এবং অপপ্রচার। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি নির্ধারণ করে দেবেন কোনটা মন্দির নয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন সুবৃহৎ জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হলো দীঘার সমুদ্র তটে এবং লক্ষ লক্ষ মানুষ ভিড় করতে লাগলেন, রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি এই আঘাত বরদাস্ত করতে পারলেন না। তাই নানান রকমভাবে আক্রমণ করে ফেললেন জগন্নাথ মন্দিরকে। মে মাস,
ভারতবর্ষ সাক্ষী থাকলো এক বর্বর রক্তাক্ত জঙ্গি হামলার। কাশ্মীরের পেহেলগামে রাতারাতি ঢুকে এলো পাকিস্তানি জঙ্গি, 26 জন পর্যটককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ করে মারল তারা। এই ঘটনার পরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রককে। যেমন, এই জঙ্গিরা ভারতবর্ষে ঢুকলো কি করে, প্রবেশ করলো কি করে, এবং আইবি চিফ যার দায়িত্ব ছিল ইন্টেলিজেন্স ইনপুট নিয়ে এই হামলা রুখে দাঁড়ানোর, তাকে তিরস্কৃত না করে পুরস্কৃত করা হলো কেন? এই সকল প্রশ্নের জবাব আজ 2025 ডিসেম্বরে দাঁড়িয়েও আমরা কিন্তু পেলাম না। এই জঙ্গি হামলায় শহীদ হলো বাংলার 2 নাগরিক, বিতান অধিকারী এবং সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। এবং এখানেও দেখা গেল ভারতীয় জনতা পার্টির ধর্মের রাজনীতি। একদিকে বিতান অধিকারী হিন্দু ধর্ম অবলম্বনকারী, তাই তার পরিবারের কাছে গিয়ে শোকস্তব্ধ পরিবারকে নিয়ে রাজনীতির ময়দানে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে ঝন্টু আলী শেখ, যে কিনা সেনা জওয়ান, তার পরিবারের কাছে পৌঁছানো গেল না, কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ন্যারেটিভের সাথে একজন মুসলমানের পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোটা ঠিক ফিট করে না। পেহেলগাম হামলার পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর দেখতে পেলাম আমরা, কিন্তু এই অপারেশন সিন্দুরের ক্রেডিটটাও সার্বিকভাবে নেওয়ার চেষ্টা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি শাসিত কেন্দ্রীয় সরকার। এবার ক্রেডিট নেওয়া তো এক কথা, কিন্তু যেভাবে যেই 2 মহিলা এই অপারেশন সিন্দুরকে নেতৃত্ব দিলেন, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভিওমিকা সিং, তাদের মধ্যে একজন কর্নেল সোফিয়া কুরেশি যেহেতু মুসলিম ধর্ম অবলম্বন করে, তাকে যেভাবে ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশের এক মন্ত্রী জঙ্গিদের বোন বলে আখ্যায়িত করলো, গোটা ভারতবর্ষ দেখলো যে সেনাবাহিনীকে কোন জায়গায়, কোন পর্যায়ে, অসম্মানের পর্যায়ে রাখে ভারতীয় জনতা পার্টি। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। बस मोदी जी के लिए जोरदार ताली। জুন মাস, ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার এক শিখ সম্প্রদায়ের পুলিশ অফিসারের পাগড়িতে জুতো ছুঁড়ে মারলেন। এই দেখে যখন বাঙালি শিখ সম্প্রদায় তারা আন্দোলনরত হলেন, তখন এই শিখ সম্প্রদায়ের মানুষদের জেহাদি এবং খালিস্তানি বলে অপমান করলেন সুকান্ত মজুমদার। এবং সুকান্ত মজুমদারের এই অসভ্য আচরণ এখানেই শেষ হলো না। কিছুদিন পরেই তিনি রাজ্য পুলিশকে সোনাগাছির দালাল বলে অপমান করলেন, আখ্যায়িত করলেন বেশ্যাদের দালাল বলে। ভাবতে পারছেন? এই মাসেই রাজস্থানে আমরা এমন এক ঘটনা দেখলাম, যা প্রথমবার রাজস্থানে হওয়ার পরে বাকি মাসগুলোয় গোটা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে একটি ট্রেন্ড হয়ে দাঁড়ালো। অর্থাৎ বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার। বাংলা ভাষা বললেই তাদের অপমান করা, তাদের ওপর আক্রমণ শানানো এবং তাদের ডিটেনশন ক্যাম্পে ভরে নেওয়া, যে ট্রেন্ড আগামী দিনে আমরা প্রত্যেকটি রাজ্যে দেখতে পেলাম, তার শুরুয়াত হয়েছিল এই রাজস্থানে এই মাস থেকে। যে তোমাদের আধার কার্ড ভেরিফিকেশান আছে, ভেরিফিকেশান যখন গেলাম ওখানে আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড জমা নিল, তারপরে মোবাইল জমা নিল, 25 তারিখে মোবাইল জমা নিল। মোবাইল জমা নেওয়ার পরে সন্ধ্যে 5টার সময় সে বলে নাকি বাংলাদেশি। আমাদের সকল ডকুমেন্টস আছে, জমা দেখাচ্ছি, প্রুফ দেখেছি, তবু বিশ্বাস করছে না, বলছে বাংলাদেশি তকমা দিয়ে। জুলাই মাসে আমরা দেখতে পেলাম এক অশনি সংকেত, ঘুর পথে এনআরসি লাগু করবার চেষ্টা। উত্তম কুমার ব্রজবাসী, রাজবংশী পরিবারের ছেলে, বছরের পর বছর তার পূর্বপুরুষরা এই বাংলার মাটিতে থেকেছে। হিন্দু ধর্ম অবলম্বনকারী সনাতনী উত্তম কুমার ব্রজবাসীর হাতে পৌঁছে গেল এক এনআরসির নোটিশ। পাঠালো কে? বাংলার পার্শ্ববর্তী ভারতীয় জনতা পার্টি শাসিত অসম রাজ্যের ট্রাইব্যুনাল। অর্থাৎ যেই সংবিধান আমাদের হাতে নাগরিকত্বের অধিকার তুলে দেয়,
সেই নাগরিকত্বের প্রমাণ দিতে হলো উত্তম কুমার ব্রজবাসীকে ভারতীয় জনতা পার্টির দালালদের কাছে পশ্চিমবঙ্গ সরকারকে বাইপাস করে। মাসটা অগস্ট। ইতিমধ্যেই গোটা ভারতবর্ষের বিভিন্ন ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলি থেকে বাঙালিদের ওপর অন্যায় অবিচারের খবর আসতে চলেছে। কিন্তু ভাবতে পারা যায়নি যে এই বাংলার মাটিতে বাংলা ভাষা বলার জন্য আক্রান্ত হতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীদের ওপরে আক্রমণ করা হলো শুধুমাত্র তারা বাংলা ভাষায় কথা বলছিল বলে। জোর করে তাদের হিন্দি বলানো হলো এবং হিন্দি বলতে না চাওয়ায় তাদের ওপর করা হলো শারীরিক নিগ্রহ। মাছের দোকান খোলা যাবে না বলে আক্রমণ শুরু করা হলো দিল্লির চিত্তরঞ্জন পার্কে বাঙালি অধ্যুষিত এলাকায়। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং তাদের সঙ্গীরা নির্ধারণ করে দেবে যে বাঙালিরা কোন ভাষায় কথা বলবে আর কি কি খাবে। বাঙালিদের খাদ্যাভ্যাসের ওপর এই আক্রমণ, সরাসরি তাদের অস্তিত্বের ওপর আক্রমণ। सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए कि देवी को मीट चढ़ता है। वो एक मनगढ़ंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है। সেপ্টেম্বর মাস, হ্যাঁ, বাঙালিদের ওপর আক্রমণ করতে হবে। তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের অস্তিত্ব, তাদের খাদ্যাভ্যাস সব কিছুই আক্রান্ত। এবং এই মাসে আমরা দেখলাম বাঙালিদের বীর সন্তান ঋষি মনীষীরা, তাদের ওপরেও অসামান্য অপমান। সুকান্ত মজুমদারের একটি সভা চলছে, তিনি বক্তব্য রাখছেন, কিন্তু তার পায়ের কাছে কাদের ছবি রাখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বাঙালি ঋষি মনীষীদের। অর্থাৎ শুধু বাংলা ভাষাভাষীদের অপমান না, আমাদের ইতিহাস গঠন করেছে যারা, আমাদের দেশের জাতীয় সঙ্গীত স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন ঋষি মনীষীদের ওপর পরোক্ষভাবে অপমান। এবং এই একই মাসে দিল্লিতে এক নিদান জারি করলেন সদ্য জিতে আসা ভারতীয় জনতা পার্টির দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রেখা গুপ্তা ম্যাডাম একটা এমন জিনিস বলে ফেললেন যা পরোক্ষভাবে আমরা সকলে সমর্থন করি। তিনি বললেন যে দিল্লির প্রত্যেকটা দুর্গা পুজোর মণ্ডপে দুর্গা প্রতিমার পায়ের কাছে যাতে নরেন্দ্র মোদীর ছবি রাখা হয়। রেখা গুপ্তাজিকে আমি করজোড়ে আমার প্রণাম জানাবো, বলবো যে তিনি সঠিক মূল্যায়ন করেছেন তার সর্বোচ্চ নেতার। কারণ নরেন্দ্র মোদী সত্যিই তো আমাদের দেশে সবচেয়ে বড় মহিষাসুর। গোটা দেশটাকে তিল তিল করে শেষ করছেন যেই লোক এবং যার দল, তার স্থান দুর্গা দুর্গতি নাশিনী মার পায়ের কাছে, যেখানে অসুরকে বধ করে তিনি সমাজে শান্তি এবং স্বস্তি এনেছিলেন। অক্টোবর মাস, দুর্গাপুজোর শেষেই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলো বাংলা। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন, গোটা দেশ দেখল। এই জায়গায় দাঁড়িয়েও রাজনীতি করতে পিছু পা হলেন না ভারতীয় জনতা পার্টির নেতামন্ত্রীরা। কিন্তু মানুষের জনরোষের সামনে কে দাঁড়াতে পারে? একদিকে তিনবার উত্তরবঙ্গ সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্যোগ কবলিত মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন। অন্যদিকে যতবার ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা উত্তরবঙ্গে গেলেন, ততবার সাধারণ জনতা তাদের দূর দূর করে তাড়িয়ে দিলেন। এটাই পার্থক্য একজন প্রকৃত নেত্রী এবং রাজনীতি করা পিশাচদের মধ্যে। এর সাথে সাথে আমরা এই মাসে কি দেখলাম? ওই যে ভারতীয় জনতা পার্টি মাইক ধরে বারবার করে বলে না যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয় না, দুর্গাপুজো হতে দেওয়া হয় না। এই ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য উড়িষ্যায় দুর্গাপুজোর শেষে ভাসানের দিন এমন চূড়ান্ত অব্যবস্থাপনা আমরা দেখতে পেলাম, 36 ঘন্টার কারফিউ জারি করতে হলো প্রশাসনকে। একদিকে সুষ্ঠুভাবে দুর্গাপুজোর শেষের দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের কলকাতায়, গোটা বিশ্ব দেখল সেই অপরূপ দৃশ্য। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য উড়িষ্যায় দুর্গাপুজোর শেষে চূড়ান্ত অব্যবস্থা এবং সম্পূর্ণরূপে কারফিউ জারি। পার্থক্যটা একেবারে ক্লিয়ার। নভেম্বর মাস, সেই সাংঘাতিক SIR, সম্পূর্ণ গণতান্ত্রিক সাংবিধানিক একটি প্রক্রিয়া, কিন্তু
করতে হবে ভারতীয় জনতা পার্টির ভোট বাক্স আরও বাড়ানোর জন্য। তাই একটি 2-2.5 বছর ধরে চলা প্রক্রিয়াকে একেবারে 1-1.5 মাসের মধ্যে শেষ করতে হবে, এই নিদান জারি করলেন ইলেকশন কমিশন। মনে আছে মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গোটা ভোট চুরি করতে সাহায্য করছে ভারতীয় জনতা পার্টিকে কে? তার নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন। নভেম্বর মাসে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ পেয়ে গেল মানুষ যে ইলেকশন কমিশন 140 কোটি ভারতবাসীর ভোট রক্ষার্থে কাজ করছে না, ভারতীয় জনতা পার্টির বি টিম হয়ে তারা নেমে পড়েছে মাঠে ময়দানে। একদিকে চলছে সম্পূর্ণরূপে অপরিকল্পিত, পরিকাঠামোহীন এবং অগোছালো এসআইআর, আর অন্যদিকে যাচ্ছে মানুষের প্রাণ। ঠিক যেমন ডিমনিটাইজেশন, কোভিডের অপরিকল্পিত লকডাউন অথবা জিএসটি রোল আউটের সময় সাধারণ মানুষের প্রাণ গিয়েছিল। সাধারণ মানুষের হেনস্থা, নাগরিকত্ব থাকবে কিনা, ডিটেনশন ক্যাম্পে পুরে দেওয়া হবে কিনা, অত্যাচার করা হবে কিনা, এইসব ভেবে বহু সাধারণ মানুষ তারা নয় রোগাক্রান্ত হয়ে মারা গেলেন অথবা তারা আত্মঘাতী হলেন। এবং শুধু সাধারণ মানুষ না, যেই বিএলওদের দিয়ে এই গোটা অপরিকল্পিত প্রক্রিয়া করানো হচ্ছিল তার মধ্যে বহু বিএলও এই অমানসিক চাপ না নিতে পেরে তারা নিজেরা হয় অসুস্থ হয়ে পড়লেন বা তারা আত্মঘাতী হলেন। এই এসআইআর এর আবহে এক নতুন ব্যবসা শুরু করলেন ভারতীয় জনতা পার্টির নেতারা। মতুয়া সংঘর যিনি সংঘাধিপতি শান্তনু ঠাকুর, তার নেতৃত্বে শুরু হলো নাগরিকত্ব বিক্রি করবার কাজ। অর্থাৎ প্রত্যেকটি সিএএ সার্টিফিকেট বাবদ 800 টাকা তোলা। এর সাথে সাথে আমরা দেখলাম যে কিভাবে এসআইআর প্রক্রিয়া শেষ হবার আগেই ভারতীয় জনতা পার্টির নেতারা তারা নিজেরাই বলে দিচ্ছে, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 2 কোটি, কেউ আবার বলছে 3 কোটি নাম বাদ যাবে। আরে দাদা, এসআইআর প্রসেস তো চলমান, আপনারা আগে থেকে কি করে জেনে গেলেন যে এতগুলো নাম বাদ যাবে? অর্থাৎ এটা কি বললে খুব ভুল হবে যে আপনারা নির্দেশ দিচ্ছেন যে এতগুলি নাম বাদ দিতেই হবে, না তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে গ্রাস করতে পারবে না। 1 करोड़ के आसपास 1 करोड़ के आसपास बंगाल में रोहिंग्या है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है। রোমাঞ্চকর ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, প্রকাশিত হলো এসআইআর এর খসড়া তালিকা। ওই যে আগে বলছিলাম ভারতীয় জনতা পার্টির লিডাররা বলেছিলেন 1 কোটি, 2 কোটি, 3 কোটি মুসলমান বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ যাবে। তার মধ্যে তো কিছুই দেখতে পেলাম না আমরা। কিন্তু নাম কাদের বাদ গেল জানেন? যেই মতুয়াদের থেকে ঘুষ তুলেছিল ভারতীয় জনতা পার্টির শান্তনু ঠাকুর, সেই মতুয়া মহাসংঘের অনেক মানুষের নাম বাদ গেল এই খসড়া তালিকায়। এবার এই মতুয়া সমাজের এতগুলো নাম বাদ যাওয়ার কথা যখন প্রশ্ন করা হলো শান্তনু ঠাকুরকে, তার দায়িত্বহীন উক্তি উত্তেজিত করে তুলল গোটা মতুয়া সমাজকে। তিনি বললেন, হ্যাঁ, এসআইআর এর স্বার্থে 1 লক্ষ 2 লক্ষ নাম মতুয়াদের যদি বাদ যায় তাহলে সেটা মেনে নিতে হবে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা, আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? ভারতবর্ষের সংসদে শীতকালীন অধিবেশনে আমরা দেখলাম কিভাবে বাঙালি ঋষি মুনিষীদের ওপর আবারও অপমান, আক্রমণ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ডেকে ফেললেন। মনে হলো যেমন চায়ের দোকানে কথোপকথন চলছে। कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। এবং এখানেই শেষ না, তারপরে আমরা শুনলাম মাস্টার ডাকে মাস্টার, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নেতাজি সুভাষ প্যালেস থেকে শুরু করে বীর বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে ও তো মুসলমান ছিল বলে আখ্যায়িত করা। माता गिनी हाजरा ये 1942 में वंदे मातरम कह के ये भारत छोड़ो आंदोलन की प्रहरी बनकर सामने आई थी। मुस्लिम थी। এবং এর সাথে সাথে ডিসেম্বর ক্লোজ হলো ভারতীয় জনতা পার্টির এক
সো কল্ড জনসভার সাথে, যেখানে নাকি উপস্থিত হতে চলেছিলেন লাখো লাখো মানুষ এবং আসছেন স্বয়ং নরেন্দ্র মোদী। ওই শীতকালে আমরা দেখি না কিছু পরিযায়ী পাখি আসে, ভোটের সময় আসে পরিযায়ী ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা এবং তাদের প্রধান নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী সভায় তো এসে পৌঁছলেন না, কিন্তু সবাই ভিড় বাড়ানোর জন্য মুর্শিদাবাদ থেকে আগত যেসব মানুষদের আনা হয়েছিল তাদের মধ্যে 4 জন ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন। 4 জন বাঙালি ভারতীয় জনতা পার্টির সমর্থক। এবার নরেন্দ্র মোদী হয়তো সভায় এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার নৈতিক দায়িত্ব ছিল না এই 4টে পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর? না, এখানেও রাজনীতি। যেহেতু তারা বাঙালি, তারা গুরুত্ব পাবে না। যায় যাক প্রাণ, যাচ্ছে তো বাঙালির। তাদেরও পাশে গিয়ে কিন্তু দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এখানেই পার্থক্য স্পষ্ট। গোটা 2025-এ তাহলে আমরা কি দেখলাম? সার্বিকভাবে বাঙালি বিদ্বেষ, চরম পর্যায়ের বাঙালি বিদ্বেষ, যেখানে বাঙালির ভাষা, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির ইতিহাস, সংস্কৃতি, অস্মিতাকে মুছে দেওয়ার এক গভীর চক্রান্ত। আসলে হবে না কেন? গোটা দেশে যেখানে এরা টগবগিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেইখানে তাদের ঘোড়া তো এসে স্তব্ধ হচ্ছে বাংলার বর্ডারে। বাঙালিরা ভোট দেয় না ভারতীয় জনতা পার্টিকে, তাই বাঙালি ধরে ধরে অত্যাচার করো। যেই এসআইআর প্রক্রিয়া নিয়ে গোটা ভারতবর্ষে ন্যারেটিভ ছড়ানো হলো যে বাংলায় নাকি রোহিঙ্গাদের সরকার চলছে, এবং এই ন্যারেটিভ ছড়াতে সাহায্য করলো গদি মিডিয়ার কিছু দালাল চ্যানেল, তারা কি আজকের দিনে এই এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে সাধারণ বাঙালি খেটে খাওয়া মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবে ভুল তথ্য পরিবেশন করার জন্য? ক্ষমা চাইবে এরা সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছে যারা রুজি রোজগারের জন্য ভারতবর্ষের আনাচে কানাচে গিয়ে কাজ করছিল এবং শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য ভিন বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাদের ওপর অমানবিক অত্যাচার করা হলো, তাদের মেরে ফেলা হলো? ক্ষমা চাইবে এরা? অবশেষে বলি, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, গরিব খেটে খাওয়া মানুষের ওপর অত্যাচার করা একরকম নিয়মে উপনীত করেছে ভারতীয় জনতা পার্টি। শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষজন না, আমরা দেখলাম কিভাবে 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ফ্রিঞ্জ এলিমেন্টরা গোটা দেশের নানান জায়গায় ক্রিসমাসের উদযাপন করাকেও বন্ধ করবার চেষ্টা করলো। বাংলা একটু আলাদা। বাংলায় যেভাবে আমরা ক্রিসমাস উদযাপন করি, সেভাবেই আমরা দুর্গা পুজো উদযাপন করি এবং সেভাবেই আমরা প্রত্যেকটি সম্প্রদায়ের উৎসব উদযাপন করি। মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই বাংলা যাতে এভাবেই থাকে, এই বাংলার সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, একে অপরের মধ্যে ভালোবাসা যাতে বেঁচে থাকে, এবং তাই জন্য এই বাংলায় মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারকেও বাঁচিয়ে রাখতে হবে। দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্গ নির্বিশেষে বেঁচে থাকার অধিকারকে বাঁচিয়ে রাখতে হবে।